2 দিন 1 দিন পর পরই যদি পিঠার কথা বলে এত সময় কি থাকে বলেন। তারপরও কি আর করবো, কিছু করার নাই। পিঠার কথা বললে বারবারই জিজ্ঞাসা করতে থাকে যে আম্মু বানাবা পিঠা, পিঠা খাইতে ইচ্ছা করে এই আর কি। তো ওরা একটু পিঠা বেশি পছন্দ করে। একেবারে ছোটোবেলা থেকেই পিঠা যেদিন বানাই সেদিন দেখা যায় ভাতেই খায় না, এই পিঠা নিয়েই পড়ে থাকে। তারপরও মাঝে মধ্যে সময় পাইলে একটু বানাই দিই, কারণ যেহেতু পছন্দ করে। একটা সময় আসবে হয়তো এগুলা মানে খাইতে মন চাইবে না, সময় পাইবে না, বানানোর মতো সেরকমের মানে মন থাকবে না এই আর কি। তো এখন যতটুকুই মানে পরিমাণেই হোক না কেন চেষ্টা করি যে পছন্দনীয় পিঠেগুলো বানাইয়ে দেওয়ার জন্য। আজকে ছোটো ছেলেটা সকাল থেকেই বলতেছে যে আম্মু কুলি পিঠা খাইবে। তো কালকে অনলাইনে কুলি পিঠা দেখছি, বলতেছে অর্ডার করার দরকার নাই, আমরা সবাই মিলে বইসা বানাইয়া তারপরে কুলি পিঠা বানাবো, সবাই মিলে খাবো। হাতেরটা একটা অন্য রকমের মজা এবং স্বাদ। তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা এত করে বলতেছে তো পিঠা বানাইয়ে দেই। তো বাড়ি থেকে এইবার যে আতপ চাউল আনছিলাম সেই টাটকা নূতন আতপ চাউলের পিঠা বানাবো আজকে। আর একটা নারিকেল আনছিলাম, সেই নারিকেলটা দিয়েই কুলি পিঠা বানানো হইবে। অনেক কাজের চাপ, তার ফাঁকে ফাঁকেও আমি ওদেরকে নিয়ে একটু ওদের খেয়াল খুশি মতো যে কোনো কিছু বানানোর চেষ্টা করি। যাই হোক, আজকে কিন্তু পুলি পিঠা বানানো হইবে। সেই খুশিতেই তো ছেলে আমার কি যে অবস্থা করতেছে বলার বাহিরে। ওর অবস্থা দেখে আমার হঠাৎই মনে পড়লো যে আমিও যখন ছোট ছিলাম পিঠা খুবই বেশি পছন্দ করতাম। মা যেদিন বানাইতো এত খুশি লাগতো যে পিঠা বানাইবে। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে সন্ধ্যা রাত্রে সেই চালের গুঁড়া মাখাইয়ে রাইখে দিত, তারপরে ভোর রাত্রে বাজা শুরু করতো। অনেক সময় সেই চালের গুঁড়া তো একেবারে একটু টক 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 টকও লাগতো, আবার অনেক সময় নষ্ট হইতো না, ভালোই লাগতো। মাঝে মধ্যে এরকমটা হইলে তো আমার মার মনটা অনেক খারাপ হয়ে যেত, বলতো যে রাতে একটু ভিজেই রাখছি এজন্য এরকম হয়েছে। আর ওই সময় পিঠাগুলো দিলে এত পরিমাণে ফুলতো, সারা রাত সুজিটা ভিজতো, এই জন্য পিঠাগুলো অনেক ফুলতো। যাই হোক, আবার সব সময় যে এরকম হইতো এরকম কিন্তু না, সব সময় এরকম হইতো না। দেখা যায় অনেক সময় যদি তাড়াতাড়ি মাখানো হইতো আর গ্রীষ্মের সিজন হইতো, প্রচণ্ড গরম হইতো, সেই সময়টা এরকম হইতো। কিন্তু শীতের দিনে কিন্তু এরকম হইতো না, পিঠাগুলো খাইতেও অনেক ভালো লাগতো। এক একজনে যদি এক একটা পিঠা পছন্দ করে তো কিভাবে কি করা যায় বলেন। তাহলে এক এক দিন এক একটা পিঠা বানাইতে হয়। তো আমি চিন্তা করলাম যে না, এভাবে অভ্যাস তৈরি করা ঠিক না। তো ছোটোবেলা থেকেই যে পিঠেই বানাইতাম না কেন তিনজনই ওই পিঠাটা খাইতো। আর আমি বলতাম যে এই পিঠা ছাড়া আমি অন্য কোনো পিঠা বানাইতে পারি না। আসলে মাঝে মধ্যে তো একটু মিথ্যা কথা বলতে হয়, তাই না? বাচ্চাদের খাওয়ানোর জন্য হইলেও। তো ওরা এখন যে কোনো কিছুই দেই না কেন আর একজনের যদি বেশিও দিয়ে ফেলাই, অন্য আর একজন পাশে বসা থাকলেও একটাবার বলবে না যে ওরে বেশি দিয়ে ফেলাইছো, আমারে কেন কম দিলা। তো এইভাবে অভ্যাসটা আমি তৈরি করছি, কারণ সব সময় তো আর মানুষের পরিস্থিতি একরকম থাকে না। এখন হয়তো একটু খাওয়াইতে পারতেছি, একটা সময় হয়তো মানে এরকমও ছিল যে একেবারে তিনজনারে একটু একটু করে দিয়ে তারপরে কিছুই থাকতো না, এরকম অবস্থা ছিল। যাই হোক, আমরা যত কিছুই হোক না কেন অল্প হইলেও চারজনেই ভাগ করে খাই, একটা চকলেট হইলেও চারজনে ভাগ করে খাই, আর বেশি হইলে তো কথাই নেই। কারোর খাবার নিয়ে কেউ কোনো অভিযোগ করে না। এই জন্য দেখা যায় যার যখন মন চায়, যেভাবে মন চায় সে সেইভাবেই খাইতে পারে, আর তার জন্য খাবার স্বাধীনতাটা সেই রকমেরই। আমার মাঝে মধ্যে অনেক অবাক লাগে যে ছোটো ছেলেটা মাঝে মধ্যে সামনে বসে দেখে যে ওর ভাগে একটাও নাই, ওরা দুইজনে খাইয়ে ফেলাইছে। আবার অনেক সময় দেখা যায় মেয়েটা খাইয়ে ফেলাইছে, ওদের একটাও নাই। তো কোনো সময় কোনো কথা কেউ বলে না। তো একদিন তিনজনারেই ডাইকা বললাম যে বাবা এরকম করা যাবে না, তুমি যদি একটা খাও তো ওদের জন্য একটা করে রাইখা তারপরে তুমি খাবা। আর সবসময় চিন্তা ভাবনা করে খাওয়াটাই উচিত, কারণ আমি সবসময় একা খাইয়ে বসে থাকবো এরকম কিন্তু না। তুমি খাওয়ার আগে চিন্তা করতে হইবে কে কে খাইছে এবং কে কতটুকু খাইতে পারে, এবং আমি কতটুকু খাইলে সবাই একসাথে আমরা খাইতে পারবো।
তো এই কথাটা আগে চিন্তা করা উচিত। আমি তো সব সময় এই চিন্তাটা করে দেখা যায় অনেক সময় নিজে তো খাইতামই না। তারপরও কেন মনে হয় যে অনেকে আমাকে বলে যে আমি আর আমার মা নাকি বেশি খাই। সব সময় খাওন নিয়ে নাকি আমরা বেশি খেসাল করি। আসলে আমার ছেলেমেয়েরে তো কখনো এই ধরনের কথা শিখেই নেই, আর আমি নিজেও এরকম না। কেউ যদি এইভাবে কোনো কথা বলে এটা নিয়ে মন খারাপ করি না, কারণ যে যেমন যার নেচার সে তো সেরকমই চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আমার যদি ভালো মন থাকে, ভালো ন্যায় থাকে, ভালো চিন্তাভাবনা থাকে, আমার চিন্তাভাবনার মধ্যে পজিটিভ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমি যদি ওর কথা ধরে বসে থাকি তাহলে তো হবে না, কারণ ওর মেন্টালিটি এরকমের। ও নিজে যেমন সবাইকে এই রকমই চিন্তা করে। যাই হোক, আজকের এই গুড় বানানোটা এত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে চাল ভাজা তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। আমি ভাবছিলাম একটু আধা ভাঙা করে নেব, হঠাৎ আমার একটা ছিটি দেওয়ার সাথে সাথে একেবারে বেশি গুঁড়ো হয়ে গেছে। ব্লেন্ডারটা যে এত পরিমাণে ভালো কি আর বলবো, একটু দিতে না দিতে একেবারে ফিনিশ হয়ে যায়। যাই হোক, আজকের এই পুরটা যে বানাইতেছি এর অর্ধেকটাই মনে করেন হাতে নিয়ে খাইতে খাইতে শেষ হয়ে যাইবে। যে কোনো খাবারে একটু বানাইলে মাঝে মধ্যে ছোট ছেলেটা এসে হাত পাইতে বলে, দাও একটু চাইকে দেখি। আমি বলি না, হাতে দেওয়া যাবে না, বাটি নিয়ে আসো। যদি খাইতে হয় তাহলে বাটিতে দিব, বইসা টেস্ট করবা যে কেমন হয়েছে। তো আবার মাঝে মধ্যে আমি ভালো মন্দ রান্না করলে ওদের তিনজনারে আমিই ডাকি, আজকে কি একটু খাইয়ে দেখবা যে কেমন হয়েছে। তো ওরাও অনেক খুশি, বলে কি যে মা তুমি হাতে ঝোল কেন দাও না, হাত থেকেই তো চাইটা খাইতে অনেক ভালো লাগে। আমি বলি না, ছোট ছোট হাত পুড়ে যাইবে, একটু বাটি নিয়ে আসো তারপরে চাইকে দেখো কেমন হয়েছে। মাঝে মধ্যে তো আমারে অনেক প্রশ্ন করে, তুমি কেন চাইকে দেখো না? আমি বলি আমার অভ্যাস নাই, আর আমার এগুলো না ভালো লাগে না। চাইকে কেন দেখতে হইবে? কারণ একবার আন্দাজ করে দিলে সেইটার পরিমাণ যদি ঠিক হয় তাহলে সেইটাই ভালো, না বলেন? অনেক সময় হাতে ময়লা থাকে, অনেক সময় হাতে কাজ থাকে, কিংবা অনেক সময় দেখা যায় হাতের তালুতে নিয়ে অনেক প্রচণ্ড গরম লাগে। আমার কাছে গরম তো একেবারেই সহ্য হয় না, আমি কখনোই গরম সহ্য করতে পারি না। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, গরম গরম খাবারও আমি তেমন একটা কখনো খাই না। এক কাপ চা নিয়ে বসলে দেখা যায় অনেকটা সময় আমি পার করে তারপরে চা কাপ খাই, আমি এরকমই। আবার অনেক সময় দেখা যায় কি যে নিয়ে বসছি, ঠান্ডা করতে রাখতে যাইয়া মনেই নেই খাইতে, এই আর কি। তো এইভাবে ছুরি দিয়ে তাড়াতাড়ি করে এই পিঠাগুলা বানাই নেবো। আর ছেলেটারে বলছি তুমি ভাজতে যাও, আমি পিঠাগুলা বানাই নিই। মেয়েটা গেছে কোচিনে, মেয়েটা থাকলে হয়তো অনেকটাই হেল্প করতে পারতো। আর দেখা যায় পিঠা বানানোর শেষে কিনা আইসা পড়লে তো হেল্প করতে পারবে। আর এই কুলি পিঠা বানানো আসলেই অনেক প্যারার বিষয়, ঝামেলার বিষয়। কারণ একা যদি বানাইতে বসেন তাহলে আর ভাজতে যাওয়া যায় না। আবার আটার কাইটা যদি সুন্দর না হয় তাহলে পিঠাগুলো এমনিই ফাইটে যায়, খাইতেও ভালো লাগে না। আর ভাজলে তেলের ভিতরে পুরটা মিশায় একেবারেই হয়ে যায়। দেখেন আমার এই পিঠাটা বানাইতে যাইয়া তারপরে একটু ফাইটে গেছে, এটা দেখে আমি কিন্তু পিঠাটা একেবারে খুইলা তারপরে অন্য আর একটা পিঠার মধ্যে দিয়া পুরটা দিয়ে তারপরে বানাইছি। অনেক সময় দেখা যায় কুলি পিঠা যদি খুইলা যায় বা ফাইটে যায় তাহলে তেল নষ্ট হয়ে যায়, কারণ কুলি পিঠার সেই পুরটা তেলে মিললা তারপরে তেলটা নষ্ট হয়ে যায়, তেলটা কালো হয়ে যায়। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, যে একেবারে পোড়া তেলে যে কোনো কিছু ভাজবেন না কেন তাহলে আপনার গ্যাসের সমস্যা দেখা দেবে। আমি তো অনেক দিন হয়েছে গ্যাসের ওষুধ খাইছি। আল্লাহর অশেষ মেহেরবানি যে অনেক ভালো আছি, শারীরিকভাবে অনেক সুস্থ আছি। একটা গ্যাসের ওষুধও খাইতে হয় না। মাঝে মধ্যে যদি কোনো ওষুধের সাথে গ্যাসের ওষুধ নিয়ে আসি আমি অস্থির হয়ে যাই। আর অনেক সময় দেখা যায় আমি টাইমলি ওষুধটা পর্যন্ত খাই না, কারণ আমার অভ্যাস নাই। আর সবচেয়ে বেশি মেইন কথা যে ভালো লাগে না।
কারণ অসুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। এই জন্য আমি সবসময় মোটামুটি সুস্থই থাকি। আল্লাহর অশেষ শুকরিয়া। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠাই বানাই নিছি। এক একজনে এই পিঠাগুলো এক এক রকমের বানায়। কেউ বা সাজ দিয়ে বানায়, কেউ বা হাতে কাটটা বানায়, কেউ বা এরকম দিয়ে বানায়, কেউ বা আবার ডিজাইন ছাড়া একটু মানে চাইপে চাইপে দিয়ে তারপরে ভাজে। আর সবচেয়ে মেইন কথা কি, এরকম একটু যত্ন সহকারে বানাইলে পিঠেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে এই জিনিসটা কিন্তু খাইতেও ভালো লাগে। তো আমি আবার সব সময় এই পিঠা বানাইলে একটু সময় নিয়েই বানাই, কারণ আস্তে আস্তে কাজ করা আমার কাছে ভালো লাগে। আর এখন আবার আমি পিঠাগুলো দিয়ে ফলাইছি কড়াইয়ের ভিতরে। তার ভিতরে এক আপা আসছে তার একটা দরকারি কাজের জন্য। তো পিঠার চুলা বন্ধ করে তারপরে তার এখানে আইসা আমার মানে কথা বলতে হয়েছে। যাই হোক, ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে কেউ যদি আসে তাহলে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। কিছুই করার নাই, টাইমের মধ্যে কাজ না করলে একেবারে অবস্থা নাজেহাল। তারপরে সবসময় টাইমের মধ্যে কাজ করার চেষ্টা করি। আসলে কি জানেন, এই পিঠা বা যে কোনো কাজেই হোক না কেন যত্ন সহকারে করলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, বা যে কোনো কিছুই করতে ভালো লাগে। আর যদি আপনি যত্ন সহকারে না করেন, দেখা যায় যে একটা সময় যাইয়া তারপরে সে নষ্ট হয়ে যাইবে সঙ্গদোষে, কিংবা বন্ধুবান্ধবের মানে পাল্লায় পড়িয়া। যাই হোক, সব কিছু মিলাইয়া এখন আমার পিঠাগুলো প্রায় বানানো হয়ে যাইতেছে। মেয়েটা এখনও আসে নাই। আর এদিকে ছেলেটা তো ফাঁকে ফাঁকে পিঠা বানাইতেছে আর আমি বইসা ভাজতেছি। আবার কখনো কখনো আমি মানে বানাইতেছি, ছেলে বইসা ভাজতেছে। তো দুই মাই পুতে মিলে ভালোই পিঠা বানাইতে পারি। যদি একটা পিঠার দোকান দিই তাহলে কেমন হয় বলেন? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো কাজেই ছোট না, আমি ছোট বলে কোনো কাজ মনেও করি না, কারণ কাজের মধ্যে অনেক প্রশান্তি আছে। কাজ ছোট হোক কিংবা বড় হোক, সেই কাজটা যদি আপনার প্রয়োজনীয় হয়, মানুষের উপকারের জন্য হয়, বাচ্চাদের ভালোর জন্য হয়, বা আপনার প্রশান্তির জন্য হয়, তাহলে সেই কাজটা করা অনেক ভালো। যাই হোক, দেখা যায় এখানে পিঠাগুলা আমার বানানো শেষ হয়ে গেছে। এত পরিমাণে মচমচা হয়েছে, আর ভিতরের পুরগুলোও খাইতে অনেক ভালো লাগতেছে। একটা পিঠা ভাঙে দেখাইলাম, কি মচমচা হয়েছে আর শক্ত হয়েছে, এই যে দেখেন অবস্থা। আর আমি এই পিঠাগুলো আগে তেমন একটা বানাইতে পারতাম না, আর এখন বানাইলে অনেক মচমচা হয়। পুর ভর্তি করে দেওয়া হয়েছে। দেখা যায় আরও কয়েকটা পিঠা বানানো যাইতো যদি পুর এইভাবে ভর্তি না করে দিত। আর পুর ভর্তি করে দিলে পিঠার মজাটাই আলাদা হয়, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। বাচ্চাদের পছন্দনীয় পিঠা বানাইছি বললে কথা।